ডিসিশন নিতে পারি। ভাই আমার একটু স্যার কি একই টপিকসে ক্লাস নেবেন এখন মানে মানব স্যার 11 থেকে 20 নম্বরের টপিক যেটা আছে। আসছে বিকালে আসছে কি বলে ক্লাসে যাবে না আচ্ছা, যারা অনলাইনে যুক্ত হয়েছেন আশা করছি শুনতে পারছেন।
আমার কাছে ফোনটা নাই এই মুহূর্তে, তাই বুঝতে পারছি না। আমরা আলোচনা করব আজকে বায়োলজি পার্ট। বায়োলজি যে কোনো চাকরির পরীক্ষার জন্য বায়োলজি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই মূলত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা বায়োলজি নামক যে আলোচ্য বিষয়টা রয়েছে, আমরা এখান থেকেই আলোচনা শুরু করব। বায়োলজির গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মানবদেহ। আমাকে কি শোনা যায়? অনলাইনে যারা যুক্ত আছেন একটু জানাবেন আমাকে কি শোনা যায়। একটু দেরি হওয়ার কারণে আসলে দুঃখিত, কারণ যান্ত্রিক ত্রুটি ছিল, অনলাইনগত বা নেটগত একটু সমস্যা ছিল। আমাকে কি শোনা যায়? আচ্ছা, তাহলে শুরু করছি। মানবদেহের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখতে হবে, আমরা সেগুলোই আলোচনা করব। লিখে রাখি। অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা টিস্যু গঠিত হয়, আর টিস্যু দ্বারা অঙ্গ গঠিত হয়, অঙ্গ দ্বারা তন্ত্র গঠিত হয় এবং তন্ত্র দ্বারা দেহ গঠিত হয়। ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা টিস্যু গঠিত হয়, টিস্যু দ্বারা অঙ্গ গঠিত হয়, অঙ্গ দ্বারা তন্ত্র এবং তন্ত্র দ্বারা দেহ গঠিত হয়। তাহলে আমরা দেহকে যদি ভাঙি তাহলে বেশ কিছু আমরা তন্ত্র পাবো। তো এই তন্ত্রগুলো আবার হচ্ছে অঙ্গ দ্বারা গঠিত। আমরা আজকে কিছু তন্ত্র নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ কিছু তন্ত্র নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে মূলত পরীক্ষায় প্রশ্ন আসে। বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করলে আপনারা এই ধরনের প্রশ্ন কমন করবে আপনাদের। তাহলে আমরা শুরু করছি। আমরা প্রথমে আলোচনা করব শ্বসন তন্ত্র নিয়ে। শ্বসন তন্ত্র দেখবেন, শ্বসন তন্ত্র। শ্বসন তন্ত্র সম্পর্কে প্রথম বাক্যটি লিখবেন, শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। এরপর লিখবেন হৃৎপিণ্ডের দুই দিকে দুটি ফুসফুস বিদ্যমান। আমাদের বুকের বাঁ পাশে যে হৃৎপিণ্ড রয়েছে, এই হৃৎপিণ্ডের দুই দিকে দুটি ফুসফুস রয়েছে। একটা হচ্ছে ডান ফুসফুস আর একটা হচ্ছে বাম ফুসফুস। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। তাহলে ফুসফুস মোট কতটি খণ্ডে বিভক্ত? 5টি খণ্ডে। ডান ফুসফুস 3 খণ্ডে এবং বাম ফুসফুস 2 খণ্ডে। ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একক অ্যালভিওলাই। ফুসফুসের গাঠনিক ও কার্যকরী একক অ্যালভিওলাই। ফুসফুস 2 ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত। ফুসফুস 2 ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত। লিখে নেন। আজকে যে বিষয়গুলো আলোচনা করা হবে, মানবদেহ সম্পর্কিত এর বাইরের তথ্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য আর প্রয়োজন হবে না। মানবদেহ থেকে এই আলোচ্য বিষয়ের মধ্যেই পরীক্ষায় প্রশ্ন হবে। তাই যা লেখা হয়েছে গুরুত্ব সহকারে নির্ভুলভাবে লেখার চেষ্টা করবেন এবং একটা সুন্দর হ্যান্ডনোট হবে আপনাদের। এটাই যে কোনো পরীক্ষার আগে এটাই পড়বেন।
বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে এগুলো দৃশ্যমান হবে। এরপরে লিখবেন ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। এরপরে লিখবেন ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আচ্ছা, আমরা তো শ্বাস শব্দটির সঙ্গে পরিচিত, এছাড়া আমরা নিঃশ্বাস এবং প্রশ্বাস এই শব্দ দুটির সঙ্গে পরিচিত। আমরা নাক দিয়ে যেটা নেই সেটা কি? নিঃশ্বাস না প্রশ্বাস? নাক দিয়ে নেই এবং ছাড়ি। নাক দিয়ে যেটা নেই সেটা কি বলেন না, একটু কমেন্ট করবেন। নিঃশ্বাস হলে এন লিখবেন, প্রশ্বাস হলে পি লিখবেন। আমরা নাক দিয়ে যেটা নেই সেটা কি? নিঃশ্বাস লিখেছেন, তবে যেটা নাক দিয়ে নেওয়া হয় এটা আসলে নিঃশ্বাস বলা হয় না, এটা হচ্ছে প্রশ্বাস। আর যেটা নাক দিয়ে ছাড়া হয় সেটা হচ্ছে নিঃশ্বাস। ভুল লিখেছেন রিফাত মোহাম্মদ অপু, হচ্ছে আলী মোহাম্মদ, ভুল লিখেছেন। তাহলে নাক দিয়ে যেটা নেওয়া হয় মূলত এটা প্রশ্বাস, আর যেটা ছাড়া হয় সেটা হচ্ছে নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাস মানে ত্যাগ করা, আর প্রশ্বাস মানে হচ্ছে গ্রহণ করা। পাশে লিখে নেন নিঃশ্বাস ইকুয়াল ত্যাগ, প্রশ্বাস ইকুয়াল গ্রহণ। লিখে নেন নিঃশ্বাস ইকুয়াল ত্যাগ, প্রশ্বাস ইকুয়াল গ্রহণ। ওকে, লেখা হয়েছে? হ্যাঁ, আমরা পরবর্তী বিষয় লিখব। এখানে স্টার চিহ্ন দিয়ে একটা বাক্য লিখে নেন যে কেঁচো ত্বকের সাহায্যে মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে ব্যাঙ ফুসফুসের সাহায্যে কেঁচো ত্বকের সাহায্যে মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে ব্যাঙ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। লেখা হয়েছে? অনলাইনে যারা আছি, আচ্ছা, কেঁচো ত্বকের সাহায্যে মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে ব্যাঙ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। ওকে, হ্যালো, অনলাইনে যারা যুক্ত আছি ওকে কিনা বলবেন। লেখা হয়েছে?
আমাকে কি শোনা যায়? ইয়েস অর নো? কেঁচো ত্বকের সাহায্যে, মাছ ও ব্যাঙাচি ফুলকার সাহায্যে, ব্যাঙ ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য পরিচালনা করে। অবশেষে লেখা হয়েছে নূর আলম মুরাদ হোসাইন। যারা বলছেন আবার বলুন, এ পর্যন্ত 3-4 বার বলা হয়েছে, ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নেবেন। হ্যাঁ, পরে যুক্ত হয়েছেন হয়তোবা। লিখবেন পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্র মূলত খাদ্যের যে পরিপাক বিষয়টা রয়েছে এই বিষয়গুলোই নিয়ন্ত্রণ করে। পরিপাক তন্ত্র সম্পর্কে প্রথম বাক্যটি লিখবেন পরিপাক নালীর দৈর্ঘ্য, আচ্ছা ওয়েট, লিখবেন মুখ থেকে পায়ু পর্যন্ত পরিপাক নালী বিদ্যমান। মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত পরিপাক নালী বিদ্যমান। মুখ থেকে পায়ু পর্যন্ত পরিপাক নালী বিদ্যমান। পরিপাক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার। পরিপাক নালীর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার। বৃহদন্তের দৈর্ঘ্য 2 মিটার। এই পরিপাক নালীর দুইটা পার্ট, একটার নাম হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা বৃহদান্ত। পরিপাক নালীটা যে রয়েছে 8 থেকে 10 মিটার, এর ভিতরে ক্ষুদ্রান্ত রয়েছে, বৃহদান্ত রয়েছে। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, বৃহদান্তের দৈর্ঘ্য 2 মিটার। তো ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত এই নামগুলো মূলত করা হয়েছে মোটা এবং চিকনের উপর ভিত্তি করে। দৈর্ঘ্য যদিও ক্ষুদ্রান্ত বেশি কিন্তু সে চিকন, বৃহদান্তের দৈর্ঘ্য কম, সে কিন্তু মোটা। তো লিখবেন, এরপরে লিখবেন ক্ষুদ্রান্তের প্রধান অংশ 3টি। ক্ষুদ্রান্তের প্রধান অংশ 3টি। ডিওডেনাম, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদন্তের প্রধান অংশ আবার 3টি। শিকাম, কোলন, মলাশয়। ক্ষুদ্রান্তের প্রধান অংশ 3টি, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদন্তের প্রধান অংশ 3টি, শিকাম, কোলন, মলাশয়। আশা করছি লেখা হয়েছে। ওকে, ডান। আল্লামা শাহে শিফা। এই পরিপাক তন্ত্রের একটা অঙ্গ, সেটা হচ্ছে জিহবা। আমরা এটা সম্পর্কে লিখব জিহবা। জিহবা সম্পর্কে প্রথম বাক্যটি লিখবেন দেহের পরীক্ষক বলে। অর্থাৎ জিহবাকে দেহের পরীক্ষক বলে। এরপরে লিখবেন স্বাদ কোরক বিদ্যমান, অর্থাৎ জিহবাতে স্বাদ কোরক বিদ্যমান।
জিহ্বার যে সামনের অংশটা রয়েছে এখানে মিষ্টি ও নোনতা স্বাদকোরক রয়েছে। জিহ্বার পিছনের অংশে তেতো স্বাদকোরক বিদ্যমান। জিহ্বার পাশে টক স্বাদকোরক রয়েছে, টক। আর জিহ্বার মাঝখানে কোনো স্বাদকোরক নেই। জিহ্বার সামনের অংশে মিষ্টি ও নোনতা স্বাদকোরক রয়েছে। জিহ্বার পিছনে তেতো স্বাদকোরক রয়েছে। জিহ্বার পাশে টক স্বাদকোরক রয়েছে এবং মাঝখানে স্বাদকোরক নেই। অনলাইনে যারা আছে লেখা হয়েছে কিনা বলবেন। ওকে, ডান। আলী আহমেদ, আলী মোহাম্মদ, আলী রাম, ওকে, ভেরি অ্যাক্টিভ। আল্লামা শাহী শিফা। এরপরে লিখবেন দাঁত। এগুলো কিন্তু পরিপাক তন্ত্রের ভিতরেই। লিখবেন মানুষের দুধ দাঁতের সংখ্যা 20টি। দুধ দাঁতের সংখ্যা 20টি। লিখবেন দুধ দাঁতের সংখ্যা 20টি। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি। ষোলো প্লাস 16, অর্থাৎ উপরে 44, নিচে 44। দেখবেন দাঁত 4 প্রকার। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন হচ্ছে 4 + 4 = 8। ছেদন হচ্ছে 2 + 2 = 4। অগ্রপেশন হচ্ছে 4 + 4 = 8। পেশন হচ্ছে 6 + 6 = 12। এই 12টি দাঁতের মধ্যে 4টি দাঁত আছে আক্কেল দাঁত। পেশনের 12টি দাঁতের মধ্যে 4টি দাঁত আছে আক্কেল দাঁত। তাহলে কর্তন দাঁত হচ্ছে মোট 8টি, ছেদন দাঁত হচ্ছে 4টি, অগ্রপেশন হচ্ছে 8টি, পেশন হচ্ছে 12টি। তার মধ্যকার 4টি দাঁত হচ্ছে আক্কেল দাঁত। ওকে, okay, done. Good. লিখবেন পাকস্থলী। খাদ্যনালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে অবস্থিত। খাদ্যনালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে অবস্থিত। লিখবেন খাদ্যনালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে অবস্থিত। খাদ্যনালী ও ক্ষুদ্রান্তের মাঝখানে অবস্থিত।
লেখা হয়েছে। এরপরে লিখবেন মুখ থেকে পাকস্থলী পর্যন্ত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। মুখ থেকে পাকস্থলী পর্যন্ত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। মুখ থেকে পাকস্থলী পর্যন্ত শর্করা জাতীয় খাদ্য পরিপাক হয়। এরপরে লিখবেন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত পর্যন্ত আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়। লিখবেন ক্ষুদ্রান্তের ডিওডেনামে স্নেহ জাতীয় খাদ্য পরিপাক হয়। 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 এরপরে নিচে এভাবে এই শর্করা আমিষ স্নেহ লিখবেন। শর্করা সম্পর্কে লিখবেন, নিচে আলাদা করে শর্করা লিখে নেন। শর্করা সমান লিখবেন টায়ালিন মল্টেজ। টায়ালিন মল্টেজ। আমিষ সম্পর্কে লিখবেন পেপসিন ট্রিপসিন। আর স্নেহ সম্পর্কে লিখবেন লাইপেজ ফসফোলাইপেজ। লাইপেজ ফসফোলাইপেজ এগুলো সবগুলো হচ্ছে এনজাইমের নাম। অর্থাৎ শর্করা জাতীয় পরিপাকে অংশগ্রহণ করে টায়ালিন মল্টেজ, আমিষ জাতীয় খাদ্যকে পরিপাকে সহায়তা করে পেপসিন ট্রিপসিন, আর স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে লাইপেজ ফসফোলাইপেজ। টায়ালিন কি জাতীয় খাদ্য পরিপাক করে? শর্করা। পেপসিন আমিষ, লাইপেজ স্নেহ। লিখে নেন তাড়াতাড়ি। ওকে, নূর আলম, ধন্যবাদ। আচ্ছা, এরপরে স্টার চিহ্ন দিয়ে লিখবেন পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। এগুলো কিন্তু সব টায়ালিনের নাম। হ্যাঁ, এগুলো সব টায়ালিন মানে এনজাইমের নাম। টায়ালিন মল্টেজ, পেপসিন ট্রিপসিন, লাইপেজ ফসফোলাইপেজ এগুলো সব হচ্ছে এনজাইম। এরপরে লিখবেন পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। তাহলে পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্য হজমে সহায়তা করে। পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয়, যা খাদ্য হজমে সহায়তা করে। এরপরে লিখবেন যকৃত। যাহাই যকৃত তাহাই লিভার, তাহাই কিন্তু কলিজা। যকৃত সম্পর্কে লিখবেন পাকস্থলীর ডান পাশে অবস্থিত। পাকস্থলীর ডান পাশে অবস্থিত। পাকস্থলীর ডান পাশে অবস্থিত।
এরপরে লিখবেন চারটি খণ্ডে বিভক্ত। চারটি খণ্ডে বিভক্ত। চারটি খণ্ডে বিভক্ত। লিখবেন দেহের ল্যাব বলা হয়। দেহের ল্যাব। দেহের ল্যাব বলা হয়। গ্লিসনস ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। গ্লিসনস ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। গাঠনিক ও কার্যকরী একক হেপাটোসাইট। এগুলো সব কিন্তু আমরা যকৃত সম্পর্কে লিখছি। গাঠনিক ও কার্যকরী একক হেপাটোসাইট। লিখবেন দেহের সবচেয়ে বড় গ্রন্থি। প্রশ্ন হবে দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? যকৃত। দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এই কথাটার পাশেই লিখবেন অঙ্গ ইকুয়াল ত্বক। যদি প্রশ্ন হয় দেহের সবচেয়ে বড় অঙ্গ কি, তখন হবে ত্বক। পাশেই লিখে রাখেন এইভাবে, অঙ্গ ইকুয়াল লিখবেন ত্বক। লিখবেন বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন তৈরি হয়। প্রশ্ন হবে বিলিরুবিন তৈরি হয় কোথায়? যকৃতে। লিখবেন রেশন তন্ত্র। রেশন তন্ত্র যেটাকে আমরা বলছি, এর প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক। যাহাই বৃক্ক তাহাই কিন্তু কিডনি। রেশন তন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক। মেরুদণ্ডের দুই দিকে দুটি বৃক্ক বিদ্যমান। বৃক্ক রেনাল ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। বৃক্ক রেনাল ক্যাপসুল পর্দা দ্বারা আবৃত। গাঠনিক ও কার্যকরী একক নেফ্রন। গাঠনিক ও কার্যকরী একক নেফ্রন। দেহের ফিল্টার বলে। দেহের ফিল্টার বলে। লিখবেন মূত্র উৎপাদন ও রক্ত পরিশোধন করে। মূত্র উৎপাদন ও রক্ত পরিশোধন করে। দেখবেন রক্তের পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে। রক্তের পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে। দেখবেন কঙ্কাল তন্ত্র। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে 206টি হাড় রয়েছে।
সবচেয়ে বড় হাড় ফিমার, যেটা পায়ে অবস্থিত। সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস, এটা কানে অবস্থিত, কানের অংশ। সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে লিগামেন্ট, অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে লিগামেন্ট। অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে লিগামেন্ট। অস্থিকে মাংসপেশির সঙ্গে যুক্ত করে টেন্ডন। অস্থিকে মাংসপেশির সঙ্গে যুক্ত করে টেন্ডন। মানবদেহে মোট কশেরুকা 32টি। মানবদেহে মোট কশেরুকা 32টি। লেখা হয়েছে Dan moussumi aktar di Al-Quran. হৃৎপিণ্ড, যেটাকে ইংরেজিতে আমরা হার্ট বলি। লিখবেন না, আগে শুনেন, আমার কথাগুলো শুনেন এবং দেখেন আমি কিভাবে কি করছি, পরে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারবেন বা রেকর্ড দেখেও লিখে নিতে পারবেন। আগে দেখেন, আমাদের হৃৎপিণ্ডটা দেখতে কিছুটা এরকম। তো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি, উপরের প্রকোষ্ঠ, নিচের প্রকোষ্ঠ, উপরে 2টা নিচে 2টা। তো উপরের প্রকোষ্ঠকে বলে অলিন্দ আর নিচের প্রকোষ্ঠকে বলে নিলয়। উপরে ডান দিকে আছে ডানলিন্দ আর বাম দিকে আছে বামলিন্দ। নিচের বাম দিকে আছে ডান দিকে আছে ডান নিলয় আর বাম দিকে আছে বাম নিলয়। প্রকোষ্ঠ হচ্ছে 4টি, উপরে 2টি নিচে 2টি। উপরে 2টিকে বলা হয় অলিন্দ, নিচের 2টিকে বলা হয় নিলয়। হৃৎপিণ্ডের স্তর হচ্ছে 3টি। এই যে উপরের যে প্রথম স্তরটা রয়েছে এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। এটাকে বলা হয় এপিকার্ডিয়াম। দ্বিতীয় স্তরের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম। তৃতীয় স্তর হচ্ছে
কার্ডিয়াম। স্তর হচ্ছে তিনটি। প্রথম স্তর এপিকার্ডিয়াম, দ্বিতীয় স্তর মায়োকার্ডিয়াম, তৃতীয় স্তর হচ্ছে এন্ডোকার্ডিয়াম। একটি পর্দা হৃৎপিণ্ডকে আবৃত করে রেখেছে, পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়ামটা হচ্ছে পর্দার নাম। তাহলে হৃৎপিণ্ডকে আবৃত করে পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডের তিনটে স্তর রয়েছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি। উপরের প্রকোষ্ঠকে বলে অলিন্দ, নিচের প্রকোষ্ঠকে নিলয়। উপরে যে দুটি রয়েছে এটা হচ্ছে ডানালিন্দ, বামালিন্দ, নিচের হচ্ছে ডান নিলয়, বাম নিলয়। তাহলে প্রকোষ্ঠ চারটি, স্তর তিনটি, পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। লেখা হয়েছে, যদিও বা লেখা হবে না, এত আমি হয়তো লেখা লিখতে নিষেধ করেছিলাম, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে আপনারা লিখে দিতে পারবেন। আমি শব্দগুলো আবার বলছি, মিলাই নেন। অলিন্দ, নিলয়, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াম যেটা পর্দার নাম। ওকে, আচ্ছা, লাস্ট ক্লাসে হয়তো এটা আলোচনা ছিল। তো আমাদের আলোচ্য বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে এর মধ্যকার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যা লেখা হয়েছে এগুলো অবশ্যই ভালো করে পড়বেন, যেভাবে আয়ত্তে নেওয়া যায় অবশ্যই আয়ত্ত করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই।